হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা? নিউজটা দেখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? হ্যালো, কি অবস্থা সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তুমি তো থাকো, আজকে বেরাও আমার সাথে। চলে যাবা? থাকো, বেরাও। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। হ্যালো, কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন ভাইয়া? ভাইয়া হাসতেছেন কেন? এমনি হাসতেছিলাম একটা কারণে। কি অবস্থা তোমাদের সবার, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জিনিয়া ইসলাম, অনু, সৌরভ ব্যাপারী, ইমন হোসেন, শামীম হাসান সিয়াম, ফারহানা আহমেদ, মোহাম্মদ ওমর, প্রিয়তা সিমি, মৌমনি, মুরাদ হাসান, মিল্টন হোসেন মৃদুল, স্বাধীন হাসান, সবাই জয়েন করে ফেলেছে। কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? জুকো, এগুলোতে মুখ দেয় না বাবা। আমার বিড়াল চলে এসে। ওকে, কেমন আছো সবাই? কি অবস্থা আছে? খাতাপত্র বের করে ফেলো সবাই, আজকের ক্লাস নোট করতে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন নোট করতে হবে। খাতা বের করো সবাই, খাতা বের করো, নোট করতে হবে। ঠিক আছে, নোট করতে হবে। নোট লাগবে, খাতা বের করো সবাই, খাতা বের করো, ঠিক আছে? খাতা বের করো সবাই, প্রত্যেকে। খাতা বের করো সবাই, আমরা শুরু করে ফেলবো এখনই। ওকে, সবাই খাতা বের করো। জুকো, তুমি একটু ক্লাস নিবা? আসো 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 আসো, একটা ক্লাস নিবা? বলো হাই, বলো সবাইকে, বলো হাই। একটা ক্লাস নিবা? বলো। নিবা না? নিবা না? ক্লাস নিবা না? নিবে না জুকো, ক্লাস নিবে না, কোনো ক্লাস নিবে না জুকো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? ভাইয়া আমার নামটা মেনশন করেন, খায়রুল বাশার। এই তো করে দিছি, খায়রুল করে ফেলছি তোমার নাম মেনশন। ভাই আমার কমেন্ট পড়েন না। রাকিবুল ইসলাম শাকিল, এই তো পড়ে নিলাম। মিল্টন আছে, আনিকা ইয়াসমিন। ভাইয়া টি শার্টটা মারাত্মক, থ্যাংক ইউ। ওকে, রনক সো কিউট। ভাইয়া আপনি যে কথা বলতেছেন সেগুলো বাংলায় আসতেছে লেখা। আচ্ছা, এই বাংলা অফ করার জন্য এই যে এখানে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করে তারপরে ক্যাপশন বা সিসি আছে, ওই টার্ন অফ ক্যাপশন, ওই থ্রি ডটে ক্লিক করে এই টার্ন অফ ক্যাপশনে টাচ করো, দেখবা চলে গেছে। মানে লাইভের পাশে থ্রি ডট দেখায়, ওই থ্রি ডটে ক্লিক করলে দেখবা টার্নড অফ ক্যাপশন, টার্নড অফ ক্যাপশনে ক্লিক করলে দেখবা আর কোনো আমার কথা বাংলায় আসবে না। ঠিক আছে? ওকে, নাফিস আছে, মার্জিয়া রহমান আছে, শাখাওয়াত হোসেন, সিদ্দিক আবিদা, খাদিজাতুল কোবরা। ভাই ক্লাস শুরু করেন। ওকে, লেটস গেট স্টার্টেড। তো আমরা আজকে করবো হচ্ছে ন্যারেশন। কি করবো আমরা? ন্যারেশন। এখন ন্যারেশন মানে কি? উক্তি। ন্যারেশন মানে কি? উক্তি। এখন এই ন্যারেশন মূলত, আমি জাস্ট যদি বেসিকটা বলি, ন্যারেশন মানে উক্তি। আর উক্তি দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। যেমন ইংরেজিতে বললে ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা কি, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ অথবা ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ।
দেখো একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি, ঠিক আছে? একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এখন পরীক্ষাতে এই ডিরেক্ট থেকে আমাদেরকে ইনডিরেক্ট করতে বলে, পরীক্ষাতে কি হয় আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলে। এখন এই ন্যারেশনের ব্যাপারটা কিভাবে হয় দেখো, ধরো আজকে ক্লাস শুরু হওয়ার কথা কয়টায়? 9টায়। এখন 9টা 25 বেজে গেছে, ক্লাস শুরু হওয়ার কথা 9টায়, 9টা 25 বেজে গেছে। তো আমি তখনও ক্লাসে আসতেছি না, 9টা 25 বেজে গেছে, তাও লাইভ স্টার্ট হয় না, কি ব্যাপার কি ব্যাপার? তো তোমাদের থেকে ক্লাসের মনে করো একজন ক্যাপ্টেন, ক্লাসের একজন ক্যাপ্টেন মনে করো আমাকে কল দিল যে হ্যালো ভাইয়া আপনি কোথায়, ক্লাস নিবেন না আজকে? তো আমি বললাম যে আমি অসুস্থ। সে আমাকে ফোন দিছে, ভাই ক্লাস আছে তো আজকে ক্লাস নেবেন না? তো আমি বললাম যে আমি অসুস্থ। তো সে এসে তোমাদেরকে বলতেছে যে ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ। তাহলে বলো তো এবার কারটা ডিরেক্ট স্পিচ আর কারটা ইনডিরেক্ট স্পিচ? আমি তোমাদের ক্লাসের এই ব্যাচের ক্লাসের ক্যাপ্টেন মনে করো মার্জিয়া, তা আমি মার্জিয়াকে বলেছি যে মার্জিয়া আমি অসুস্থ। তো মার্জিয়া তোমাদেরকে এসে বলতেছে যে ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ, ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ। তার মানে কারটা ডিরেক্ট স্পিচ আর কারটা ইনডিরেক্ট স্পিচ বলো তো? তো দেখো যখন কথা হচ্ছে, তো আই সেইড টু হার, আমি তাকে বললাম, আই সেইড টু হার, আমি তাকে বললাম আই অ্যাম ইল, আমি অসুস্থ। দেখো, সো আই সেইড টু হিম বা আই সেইড টু হার আই অ্যাম ইল, আমি তাকে বললাম যে আমি অসুস্থ। সো এই যে যে কথাটা, এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। আর এটার ইনডিরেক্ট আছে কি, আই টোল্ড হার দ্যাট আই ওয়াজ ইল, ওইটা হচ্ছে ইনডিরেক্ট। এটার ইনডিরেক্ট যখন আমরা করব তখন ওইটা ইনডিরেক্ট হবে। তো আমি তাকে বলেছি যে আমি অসুস্থ, আর মার্জিয়া যে কি বলতেছে যে ভাইয়া বলেছেন যে তিনি অসুস্থ। তো একটা ডিরেক্ট স্পিচ, একটা ইনডিরেক্ট স্পিচ। এখন হ্যাঁ ভাই আপনারটা ডিরেক্ট, ক্যাপ্টেনেরটা ইনডিরেক্ট, রাইট। এখন একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, বেসিক আমি একটু বলে যাই। দেখো এই যে যে অংশটুকু, আই সেইড টু হিম, হি সেইড টু মি, আই সেইড টু হার, হি টোল্ড মি, আই টোল্ড হার, হি আস্কড মি, আই আস্কড হার, এই অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলছি আমি? এই অংশকে, এই যে সেইড টু বা টোল্ড দিয়ে যে অংশটা থাকে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? আর এই যে ইনভার্টেড কমা, এই যে যে দুইটা কমা আই এর আগে এরকম আর এরকম, এই দুইটাতে কমা, এদেরকে বলা হয় ইনভার্টেড কমা। কি বলে এদেরকে? এদেরকে বলা হয় ইনভার্টেড কমা, ঠিক আছে? আর এই ইনভার্টেড কমার মাঝখানে যেটা আছে এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলে? রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? রিপোর্টেড স্পিচ। তাহলে একটু খেয়াল করো সবাই। সো এই যে যে আই সেইড টু হার, এইটাকে বলে রিপোর্টিং ভার্ব। এই অংশকে, প্রথম অংশকে, আই সেইড টু হার, হি সেইড টু মি, আই আস্কড হার, হি আস্কড মি, আই টোল্ড হিম, হি টোল্ড মি, এই যাই থাকুক না কেন, প্রথম যে অংশটা, এই যে সেইড টু বা টোল্ড বা আস্কড অংশটা, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। অনেকে ভাবে যে এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এইটা হচ্ছে স্পিচ, কিন্তু না, এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা থাকে বা যে উক্তিটা থাকে তাকে বলা হয়, দেখো, রিপোর্টেড স্পিচ। দুটো জিনিস কিন্তু আলাদা, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ দুটো জিনিস কিন্তু এক না। দেখো ভার্বের ক্ষেত্রে রিপোর্টিং হয়, হ্যাঁ, রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচ, টিইডি, রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, ক্লিয়ার? এই জিনিসটা বোঝা গেছে? আর এই যে যে কমা, এই যে যারা, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ইনভার্টেড কমা। এদেরকে কি বলা হয়? ইনভার্টেড কমা। সো এটা হচ্ছে জাস্ট একেবারে বেসিকটা আমি একটু তোমাদেরকে বলে দিলাম। এখন আসো আমরা ন্যারেশনে ঢুকবো। তো ন্যারেশন মূলত দেখো সেন্টেন্স ড্রাইভেন একটা টপিক। কি ড্রাইভেন? সেন্টেন্স ড্রাইভেন। 5টা সেন্টেন্সের ন্যারেশন 5 রকম। দেখো সেন্টেন্স ব্যবহারের দিক থেকে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। আর গঠনের দিক থেকে 3 প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তো টেন্সের সাথে, সেন্টেন্সের সাথে এই ন্যারেশনের, ধরো এই যে 5 প্রকার আর 3 প্রকার, 8 প্রকারের সেন্টেন্স, একটা আছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপারেটিভ, এই 5টা, আর সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তো
তো ন্যারেশনে এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের সাথে কোনো সম্পর্ক নাই, ন্যারেশনের সাথে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের কোনো সম্পর্ক নাই, কিন্তু সম্পর্ক আছে কার সাথে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরির সাথে। অর্থ অনুসারে এবং ব্যবহার অনুসারে যে 5 প্রকারের সেন্টেন্স, এই 5 প্রকারের সেন্টেন্স দিয়েই ন্যারেশন করতে হয়। কয় প্রকারের সেন্টেন্স দিয়ে ন্যারেশন হয়? 5 প্রকারের ন্যারেশন 5 প্রকারের সেন্টেন্স দেওয়া হয়, বা 5 প্রকারের সেন্টেন্সের 5 রকমের ন্যারেশন হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আলাদা নিয়ম, ইন্টারোগেটিভের ন্যারেশন আলাদা নিয়ম, ইম্পারেটিভের ন্যারেশন আলাদা নিয়ম, অপটেটিভের আলাদা এবং এক্সক্লামেটরিরও আলাদা। তো আমরা একটু সবাই চলো খেয়াল করি। এখন সবার আগে ন্যারেশন করতে গেলে আমাদেরকে চেঞ্জ করতে হয় রিপোর্টিং ভার্ব আর ইনভার্টেড কমা। তো সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয়, কি হয়? অ্যাসার্টিভ, তাহলে তার রিপোর্টিং ভার্ব, সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয় তাহলে তার রিপোর্টিং ভার্ব কি হয় বলো তো? সেইড টু, কি হয়? সেইড টু, অথবা টোল্ড, অথবা রিপ্লাইড। আর অ্যাসার্টিভে ইনভার্টেড কমাটি কি বসে? দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। তাহলে এইটা তো ভাইয়া বুঝতে পারছি যে অ্যাসার্টিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠে সেইড টু অথবা টোল্ড হয় অথবা রিপ্লাইড হয়, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট হয়। বুঝছি অ্যাসার্টিভের ক্ষেত্রে এটা হয়, কিন্তু অ্যাসার্টিভ কখন হয় আমি তো সেটাই জানি না ভাইয়া। অ্যাসার্টিভ হলেই না আমি সেইড টু অথবা টোল্ড দিব, কিন্তু অ্যাসার্টিভ কখন হয় বা অ্যাসার্টিভ জিনিসটা কি সেটাই তো আমি জানি না। ইন্টারোগেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠে কি হয়? আস্কড হয়। কি হয়? আস্কড। এখন ভাইয়া ইন্টারোগেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠে আস্কড দিব, কিন্তু ইন্টারোগেটিভ হয় কখন আমি তো সেটাই জানি না, বা ইন্টারোগেটিভ বলতে কি বোঝায়, তাই না? ইম্পারেটিভের ক্ষেত্রে আদেশ বুঝালে অর্ডার, উপদেশ, অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, কিছু না বুঝলে টোল্ড, কিন্তু ইম্পারেটিভ হয় কখন? তো আমাদের একটা অ্যাট এ গ্লান্স, এক নজরে আমাদের একটু দেখে আসা উচিত, তাই না? যে অ্যাসার্টিভ কি, ইম্পারেটিভ কি, ইন্টারোগেটিভ কি, প্রত্যেকে দেখো তো। অ্যাসার্টিভ কি? তুমি দৈনন্দিন জীবনে যা বলো, অ্যাসার্টিভ হচ্ছে একবারে বিবৃতিমূলক বাক্য। আমি রেগুলার যাও, যেমন তুমি বলতেছো যে আই লাইক টি, তুমি বললা কি আমি চা পছন্দ করি, আই লাইক টি। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? তুমি বললা যে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, বা আই এম গোয়িং টু কলেজ। হ্যাঁ, আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তুমি কি করতেছো? আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং, আই এম স্লিপিং। আচ্ছা, তুমি বলতেছো যে আমি আমার মাকে অনেক ভালোবাসি, তাহলে আই, দেখো, লাভ মাই মাদার। ওকে, সো এই যে দৈনন্দিন জীবনে যে যা দ্বারা তুমি সাধারণ একটা মনের ভাব প্রকাশ করো, কোনো প্রশ্ন করো না, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন না, কোনো আদেশও না, কোনো উপদেশও না, অনুরোধও না, দোয়াও না, বিশাল উচ্ছ্বাস আক্ষেপও না, কিচ্ছু না, প্রশ্ন কিছু না, জাস্ট তুমি একটা কথা বললা, জাস্ট তুমি একটা কথা বললাম মুখ দিয়ে, দ্যাটস ইট। এটাকে বলা হয় অ্যাসার্টিভ। এবং এটার লাস্টে ফুল স্টপ থাকে, একটাও ফুল স্টপ চিহ্ন থাকে, কোনো প্রশ্নবোধক বা অন্য কিছু না। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে একটা সাবজেক্ট নিতে হয়, একটা ভার্ব, একটা অবজেক্ট। আই লাভ মাই কান্ট্রি সহ যত উদাহরণ দিলাম। ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভটা সম্পর্কে তোমাদের হয়তো অনেকের বেসিক ধারণা আছে, বাট ইন্টারোগেটিভে অনেকে দুর্বল। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নমূলক বাক্য। দেখো, বেসিক থেকে যদি না ধরাই উঠাই তোমাদের, তাহলে সামনে যে তোমরা কিন্তু বুঝবা না, ধরতে পারবা না। এই কারণে আমি একেবারে বেসিক থেকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নসূচক বাক্য, যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয়, যে বাক্য দ্বারা কি করা হয়? প্রশ্ন করা হয়। এখন আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন করব। দেখো, একটা হচ্ছে যে হাউ আর ইউ। ঠিক আছে, হাউ আর ইউ। আরেকটা প্রশ্ন করব আমি, আর ইউ ফাইন। তোমাদেরকে আমি এই যে আছে এক সেট কোয়েশ্চেন, আবার ডিফারেন্ট সেট আরেকটা কোয়েশ্চেন করব। ঠিক আছে, দেখো, হোয়াট ইজ ইয়োর ফেভারিট প্লেস? হোয়াট ইজ ইয়োর ফেভারিট প্লেস? আবার আরেকটা প্রশ্ন, ইজ কক্সবাজার ইয়োর ফেভারিট প্লেস? দেখো, এখানে চারটা প্রশ্ন আছে,
এখানে কয়টা প্রশ্ন আছে? 4টা। 1 2 1 2। এখন এইখানে আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা যদি তোমাদেরকে একটু বলি, সমস্ত প্রশ্ন বা সমস্ত কোয়েশ্চেন ইংরেজিতে দুইভাবে করা যায় বা দুই পদ্ধতিতে করা যায়। কয়ভাবে করা যায়? দুইভাবে করা যায় বা দুইটা পদ্ধতিতে করা হয়। এই যে প্রথম পদ্ধতিটা, এই যে ফার্স্ট পদ্ধতিটা, এই যে কি ব্যবহার করা হয়েছে এখানে বলো তো? হাউ। এখানে কি ব্যবহার করা হয়েছে? হোয়াট। তো হাউ, হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হুজ, হুম, এইগুলাকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। কি বলা হয় এদেরকে? ডব্লিউএইচ ওয়ার্ড। এই যে আমরা ব্যবহার করি হু, তারপরে কি ব্যবহার করি? হুইচ, তারপরে কি ব্যবহার করি? হোয়েন, তারপরে কি ব্যবহার করি? হোয়ার, তারপরে কি ব্যবহার করি? হোয়াট, এবং এরকম আরো অনেকগুলো আছে। এরা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। তো ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে, অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে এই প্রথম পদ্ধতি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করা। যেমন তোমাকে জিজ্ঞেস করলাম হাউ আর ইউ, তুমি কেমন আছো? এটা প্রশ্নটা কি দিয়ে করছি? হাউ দ্বারা। হাউ একটা ডব্লিউএইচ ওয়ার্ড। আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট দিয়ে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইউর নেম। তোমাকে আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস, হোয়াট দিয়ে জিজ্ঞেস করছি। তো এইগুলাকে বলা হয়, এদেরকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন। তাহলে এটা কি? এটা হচ্ছে ডব্লিউএইচ কিউ, মানে ডব্লিউএইচ কোয়েশ্চেন। হোয়াট ইজ ইউর ফেভারিট কোয়েশ্চেন, এটা কি? এটাও ডব্লিউএইচ কিউ, মানে ডব্লিউএইচ কোয়েশ্চেন। ঠিক আছে, ডব্লিউএইচ কোয়েশ্চেন। কিন্তু আরেকভাবেও প্রশ্ন করা যায়, যেমন হাউ আর ইউ, এটা না বলে আমি যদি আরেকভাবে প্রশ্ন করি যে আর ইউ ফাইন, আর ইউ ফাইন। তো এই যে প্রশ্নটা এভাবে, এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি ইন্টারোগেটিভের। দুইভাবে ইন্টারোগেটিভ হয়, একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন ব্যবহার করে, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহার করে। কি ব্যবহার করে? অক্সিলারি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডু, ডাজ, ডিড, এই অক্সিলারি ব্যবহার করে। এখন আমি যখন তোমাকে বলতেছি আর ইউ ফাইন, তুমি কি ঠিক আছো? তো তুমি এটার উত্তর দিলা ইয়েস, ইয়েস, হ্যাঁ আমি ভালো আছি। আবার তুমি মনে করো ভালো নাই, তাহলে আর ইউ ফাইন? নো। আর ইউ ফাইন? নো। তাই ইয়েস বললেও উত্তর হয়ে যাচ্ছে, নো বললেও উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস, হোয়াট দিয়ে, এটা ডব্লিউএইচ কিউ, ডব্লিউএইচ কোয়েশ্চেন। কিন্তু যখন আমি বলতেছি ইজ কক্সবাজার ইউর ফেভারিট প্লেস, কক্সবাজার কি তোমার পছন্দের জায়গা, তুমি যদি ইয়েস বলো তাহলে উত্তর হয়ে যাচ্ছে, তুমি যদি নো বলো তাহলে উত্তর হয়ে গেছে। পছন্দ হলে ইয়েস বলবা, না হলে নো বলবা। তো ইজ কক্সবাজার ইউর ফেভারিট প্লেস? ইয়েস। ইজ কক্সবাজার ইউর ফেভারিট প্লেস? নো। তো এই যে কোয়েশ্চেনটা করা হয়েছে এটা ইজ দিয়ে করা হয়েছে, এই যে কোয়েশ্চেনটা করা হয়েছে এটা আর দিয়ে করা হয়েছে। সো এই ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডু, ডাজ, ডিড, এইগুলো দিয়ে প্রশ্ন করলে এদের উত্তর ইয়েস অর নো দিয়ে দেওয়া যায়। কি দিয়ে দেওয়া যায়? ইয়েস অথবা নো দিয়ে। এই কারণে এদেরকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন। ক্লিয়ার? অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন বা ইয়েস অর নো কোয়েশ্চেন। তো ইয়েস অর নো কোয়েশ্চেনও বলে, ইয়েস নো কোয়েশ্চেনও বলে। আরেকটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। এখন ডব্লিউএইচ কোয়েশ্চেন কোনটা? যে কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, যে কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে তারে বলে ডব্লিউএইচ কোয়েশ্চেন। আর যে কোয়েশ্চেন করতে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহৃত হবে না, কোনো একটা অক্সিলারি বা অন্য কিছু ব্যবহৃত হবে, ডু, ডাজ, ডিড অথবা এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো যখন ডব্লিউএইচ দিয়ে করা হবে তারে বলে ডব্লিউএইচ কোয়েশ্চেন, যখন ইয়েস নো করা হবে তখন তাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। এখন আমি তোমাদেরকে একটা কাজ দিই, দেখো তোমরা সুন্দর করে কমেন্ট করো, আমি একটু কমেন্ট বক্সটা অন করি। তাহলে এক নাম্বারটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, ডব্লিউএইচ কিউ। তোমরা একটা সেন্টেন্স বানাবা এই ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়া, আর একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আমি একটু চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, হ্যাঁ। ইয়েস নো কোয়েশ্চেন, দুইটা সেন্টেন্স কমেন্ট করো, কারোটার সাথে কারোটা মিলবে না। করো তো তুমি একটা যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন বানাবা, আর একটা ওই সেমটারই ইয়েস নো কোয়েশ্চেন বানাবা। বলো, আমি কমেন্ট বক্স ওপেন করেছি, সবাই চেক করো, করো সবাই করো। এখানে একটু কমেন্টটা করো, আমি একটু দেখি সবার কমেন্টটা। রিপোর্টিং পারবেন, রিপোর্টেড, ওকে, সবার উত্তর করা শুরু করো। একটা, হ্যাঁ, মুনতাহা, আফরিন, বৃষ্টি, আরশি, ওকে, খাদিজা জান্নাত, সঠিক। তাহলে ইয়েস নো করতে হবে, একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন বলবা,
খাদিজা জান্নাত সঠিক উত্তর। মুনতাহা আফরোজা বৃষ্টি সঠিক উত্তর। নাফিজ আহমেদ সঠিক উত্তর। সাদিয়া আফসানা সঠিক উত্তর। সাজ্জাদ মাহমুদ সঠিক উত্তর। বাকিদের উত্তর কি বলো? ওকে, শামীম হাসান সিয়াম সঠিক উত্তর। তৃপ্তি এবং তৃপ্তি সঠিক উত্তর। মোসাফ সঠিক উত্তর। মোসাফ প্রিয়তা সিমি সঠিক উত্তর। দেখো তোমাদের সাইমা সঠিক উত্তর। অনেকে সঠিক উত্তর করছে, তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। হ্যাঁ, যেমন আমরা যদি সাইমারটা নিই, ঠিক আছে, আর আরেকজন একটা নিই, ওরা দুইটা অ্যান্সার করছে। যেমন সাইমা জিজ্ঞেস করছে ইয়েস অর নোতে যে আর ইউ সিক বা আর ইউ ইল, তুমি কি অসুস্থ, তুমি কি অসুস্থ। কারণ এটার প্রশ্নের উত্তর তুমি ইয়েস দিলেও হচ্ছে, নো দিলেও হচ্ছে, এই কারণে এটাকে বলা ইয়েস নো কোয়েশ্চেন। আর ডব্লিউএস কোয়েশ্চেন তো তোমরা সবাই সঠিক করেছো। ডব্লিউএস কোয়েশ্চেন তোমরা সবাই সঠিক করেছো, ঠিক আছে। ওকে, যেমন অনেকে জিজ্ঞেস করেছে যে হু আর ইউ। হ্যাঁ, হু আর ইউ। আবার এইখানে অনেকে অ্যান্সার করছে যে আর ইউ সাকিব, আর ইউ সাকিব, তুমি কি সাকিব। তো ইয়েস বললে উত্তর হচ্ছে, নো বললে উত্তর হচ্ছে। তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইন্টারোগেটিভ দুইটা ক্যাটাগরির মধ্যে হবে, হয় ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে, না হয় ইয়েস অর নো কোয়েশ্চেন দিয়ে, ঠিক আছে। তারপরে এটা আরো এক ধরনের হয়, যেমন তুমি যদি এখানে প্রশ্ন ইয়েস অর নোতে বলো যে ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, তো এটার উত্তর ইয়েস বললে হয়ে যাচ্ছে, ইয়েস করি। তুমি যদি না পছন্দ করো তুমি বলবা নো, না করি না। তাহলে ডু ডাজ ডিড দিয়েও করা যায়, শুধু যে অ্যামিজার দিয়ে তা না, ডু ডাজ ডিড দিয়েও করা যায়। ডু ডাজ ডিড দিয়েও তুমি ইয়েস অর নো করতে পারবা। তো ডু ডাজ ডিড থাকলে এটা ইয়েস নো কোশ্চেন হবে। একমাত্র ডব্লিউএস ওয়ার্ড থাকলে সেটা ডব্লিউএস কোয়েশ্চেন, ডব্লিউএস ওয়ার্ড না থাকলে সেটা ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, এখন আসো তাহলে ইন্টারোগেটিভ তোমরা ক্লিয়ার যে ইন্টারোগেটিভ কখন হয়। এরপরে তাহলে আসো আমরা যদি সামনের দিকে আগাই, দেখো সবাই তোমাদের ইম্পারেটিভ সম্পর্কে কার কার ধারণা আছে। সেন্টেন্স কমপ্লিট না করে ওইদিকে আগানো যাবে না, হ্যাঁ, তাহলে তোমরা বেসিক ক্লিয়ার না থাকলে পরে ভুল করবে। ওকে ওকে, আর ইউ সিঙ্গেল একজন লিখেছে আর ইউ সিঙ্গেল, আরেকজন যে উত্তর দিছে ইয়েস। ওকে, এপিক কমেন্ট বক্স। দেখো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আদেশ, উপদেশ, অনুরোধ, এইগুলো বুঝাইলে তাদেরকে কি ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যে সেন্টেন্সের মাধ্যমে বা যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর আদেশ দেওয়া হয়, উপদেশ দেওয়া হয়, অনুরোধ দেওয়া হয়, এগুলোকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধ। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না বলো তো? সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সে দৃশ্যমান কোনো সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দ্বারা। কি দ্বারা? ভার্ব দ্বারা। যেমন ভাই একটু উদাহরণ দেন। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় শুরু হয় ভার্ব দ্বারা। যেমন তোমরা তো এই কথাটা শুনবা বাংলা মুভিতে যখন দেখছো ছোটবেলায়, যে শাট আপ ইওর মাউথ, তাই না? উপবিশ্বাস বলে শাট আপ ইওর মাউথ, তোমার মুখ বন্ধ করো। এখন এখানে শাট একটা ভার্ব, ভার্ব দ্বারা শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও, এই গিভ ভার্ব দ্বারা শুরু হয়েছে। আচ্ছা, এরপরে দেখো দেখো এরপরে আরেকটা দেখো, ডোন্ট টেল এ লাই, কখনো মিথ্যা কথা বইল না। এটা একটা উপদেশ, ঠিক আছে। এরপরে আরেকটা আদেশ দিলা, কমপ্লিট ইওর ওয়ার্ক। এখন এই যে যে চারটা সেন্টেন্স আছে এর প্রত্যেকটাই কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সও লাস্টে ফুল স্টপ বসে। এখন এই কমপ্লিট একটা ভার্ব দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। শাট আপ ইওর মাউথ, শাট একটা ভার্ব, ভার্ব দ্বারা শুরু হয়েছে। গিভ মি আ পেন, গিভ একটা ভার্ব, ভার্ব দ্বারা শুরু হয়েছে। ডোন্ট টেল এ লাই, ডোন্ট একটা ভার্ব, ভার্ব দ্বারা শুরু হয়েছে। তো একটাতেও কি কোনো সাবজেক্ট আছে? দেখো তো, একটাতেও সাবজেক্ট আছে? নাই, কোনোটাই সাবজেক্ট নাই, ডিরেক্ট ভার্ব দ্বারা শুরু হয়। আর লাস্টে কি থাকে? একটা ফুল স্টপ থাকে। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা হয়তো আদেশ দেওয়া বুঝাবে, না হয় উপদেশ, না হয় অনুরোধ। আদেশ, উপদেশ, অনুরোধ যে কোনো একটা থাকবে। এখন এই সাবজেক্ট দৃশ্যমান নাই, তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের এখন জানার জন্য বলি আর কি। এখন যেটা বলবো এটা তোমাদের নলেজের জন্য আর কি, বাট পরীক্ষাতে এর সাথে কোনো সম্পর্ক নাই। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট উজ্জ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে একটাই সাবজেক্ট এবং সেটা উজ্জ থাকে। সেই সাবজেক্ট কে বলতো? ইউ। কে? ইউ। তো
তো যখন তুমি বলতেছো যে কমপ্লিট ইউর ওয়ার্ক, তুমি কারে বলতেছো? ধরো তুমি আর তোমার স্টুডেন্ট, আমি যখন বলতেছি কমপ্লিট ইউর ওয়ার্ক, মানে আমি কারে বলতেছি? তোমাকে। ইউ কমপ্লিট ইউর ওয়ার্ক। আমি যখন বলতেছি শাট আপ ইউর মাউথ, কারে বলতেছি আমি? তুমি আর আমি ছাড়া এখানে কেউ আছে? নাই। তাহলে আমি তোমারে বলতেছি, তাহলে ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের আজীবন একটাই সাবজেক্ট, ইউ। তুমি আর আমি বর্তমানে আমি পড়াইতেছি, তা আমি যখন বলতেছি শাট আপ ইউর মাউথ, মানে আমি তোমাকে বলতেছি শাট আপ ইউর মাউথ, মানে ইউ শাট আপ ইউর মাউথ। তোমার মুখ তো আর কেউ বন্ধ করে দিবে না, তুমি নিজেই বন্ধ করবা। এবারে গিভ মি আ পেন, তোমাকে আমি বল, তুমি আর আমি দুইজনই আছে এই রুমে, তা আমি যদি বলি গিভ মি এ পেন, মানে আমি কারে বলছি? ইউ গিভ মি এ পেন, ইউ গিভ মি এ পেন। একটাই সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স আজীবন ইউ। তারপরে তোমাকে আমি পড়াচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে, তাই আমি বলছি ডোন্ট টেল এ লাই, মানে কারে বলতেছি? ইউ। ইউ ডোন্ট টেল এ লাই, তুমি কখনো মিথ্যা বলো না, ইউ ডোন্ট টেল এ লাই। তো আজীবন ইম্পারেটিভ সেন্টেন্সের একটাই সাবজেক্ট, চিরজীবন, সেটা হচ্ছে ইউ। কিন্তু এটা উজ্জ্ব থাকে। এটা কি থাকে? এটা উজ্জ্ব থাকে, মানে দেখা যায় না, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। এখন এটা তোমাদের এমনি লাগবে না, এগুলো পরীক্ষা তো না, কিন্তু আমি বলে দিলাম জিনিসটা আর কি, কারণ তোমরা অনেক সময় বড় বা পড়াবা আমার ইংলিশ, তখন জিনিসটা জানা থাকলো তোমাদের। ওকে, এরপরে আসো, তাহলে ইম্পারেটিভের ক্ষেত্রে কি করতে হয়? শুরু হবে কি দ্বারা? শুরু হবে ভার্ব দ্বারা। কি দ্বারা? ভার্ব দ্বারা। তারপর একটা অবজেক্ট হবে ফুল স্টপ, যেমন ডু দা ওয়ার্ক, গিভ মি এ কাপ অফ কফি, ডোন্ট টেল এ লাই, এগুলা। আচ্ছা, এই তিনটার পরে আসতেছে অপারেটিভ সেন্টেন্স। এই প্রত্যেকটা ন্যারেশন কিন্তু আলাদা, এই প্রতিটা ন্যারেশন কিন্তু আলাদা। এখন দেখো অপারেটিভ সেন্টেন্স আছে, একজন কমেন্টে লিখেছে হোয়েন ইউ উইল ম্যারি স্যার, হোয়েন ইউ উইল ম্যারি না, হোয়েন উইল ইউ ম্যারি স্যার। হোয়েনের পরে অক্সিলারি ভার্ব আসে, হোয়েন ইউ না, হোয়েন উইল ইউ ম্যারি, হোয়েন উইল ইউ ম্যারি। ওকে, এরপরে দেখো তো অপারেটিভ সেন্টেন্স কাকে বলে? কোনো একটা দোয়া বা অনুজ্ঞা বা প্রার্থনা সূচক বাক্য, কোনো একটা দোয়া বা অনুজ্ঞা বা প্রার্থনা সূচক বাক্য, মে আল্লাহ ব্লেস ইউ। এখন এই অপারেটিভ সেন্টেন্স সব সময় মে দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হবে? আজীবন মে দ্বারা। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। হ্যাঁ, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। ঠিক আছে, সো সাবজেক্টে মে, মানে শুরুতে থাকবে মে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো মে ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ লিভ লং, মে আল্লাহ ফুলফিল, মে আল্লাহ ফুলফিল অল ইউর ড্রিমস, আল্লাহ তোমার সকল ড্রিমস পূরণ করে দিক। দেখো, মে আল্লাহ ফুলফিল ইয়োর ড্রিমস, তোমার স্বপ্নগুলো আল্লাহ পূরণ করে দিক। ওকে, তো এভাবে জিনিসটা। তো ইম্পারেটিভ সেন্টেন্স এর পরেরটা অপারেটিভ, ও সব সময় মে দ্বারা শুরু হবে, এবং দোয়া, আশীর্বাদ, প্রার্থনা, এই ধরনের জিনিস বোঝাবে। ঠিক আছে, মে আল্লাহ ব্লেস ইউ, এই প্রত্যেকটা সেন্টেন্স একটা করে উদাহরণের সাথে মনে রাখবা, একটা করে উদাহরণ। এই উদাহরণটা মনে রাখবা যে মে আল্লাহ ব্লেস ইউ শুরু হবে কি দ্বারা? মে দ্বারা। লাস্ট একটা কি? এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা কি? মনের আকস্মিক অনুভূতি, হঠাৎ মনের কোনো আকস্মিক অনুভূতি বা হঠাৎ কোনো দুঃখ বা বিষাদ। ঠিক আছে, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা ম্যাচটা জিতে গেছি, গেমটা জিতে গেছি। এলাস, অত্যন্ত বিষাদের বিষয়, হি হ্যাজ লস্ট হিজ ফাদার, সে তার বাবাকে হারিয়েছে। এলাস, হি হ্যাজ লস্ট হিজ ফাদার। তাহলে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স লাস্টে এক্সক্লামেশন চিহ্ন থাকে, এটা দেখে বোঝা যায়। ইন্টারোগেটিভ আর এক্সক্লামেটরি এই দুইটা চেনা হচ্ছে সবচেয়ে সহজ। ইন্টারোগেটিভের লাস্টে কি থাকে? একটা কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। আর এক্সক্লামেটরির লাস্টে কি থাকে? একটা এক্সক্লামেশন চিহ্ন, তাই না? এই দুটো চেনা খুব সহজ আর কি এদেরকে। সো এই এক্সক্লামেটরি সেন্টেন্সের লাস্টে এক্সক্লামেশন চিহ্ন থাকবে। এবং শুরু হবে কি দিয়ে? শুরু হবে হট বা হাউ দিয়ে, হট বা হাউ দিয়ে। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ, হাউ চার্মিং কক্সবাজার ইজ, হাউ কুল দ্য সিনারি ইজ। ঠিক আছে, এরপরে দেখো হোয়াট আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হি ইজ, সে কি লেভেলের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হোয়াট অ্যান এক্সপেন্সিভ কার, কি লেভেলের দামি একটা গাড়ি। ঠিক আছে, তো হোয়াট বা হাউ দ্বারা দেখো হোয়াট আ বিউটিফুল, দেখো হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, কি চমৎকার সুন্দর একটা পাখি। দেখো হাউ এক্সপেন্সিভ, দেখো হাউ এক্সপেন্সিভ দ্য কার ইজ, কি এক্সপেন্সিভ একটা গাড়ি। ঠিক আছে, হাউ এক্সপেন্সিভ। তো হট বা হাউ দ্বারা।
লাস্টে কি থাকে একটা বিস্ময়সূচক চিহ্ন। তুমি দেখে খুবই উচ্ছ্বাসিত, আবার খুবই করুণ কোনো ঘটনা, হাউ প্যাথেটিক, দেখো হাউ প্যাথেটিক বা ট্রাজিক, হাউ ট্রাজিক দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, ঠিক আছে, হাউ ট্রাজিক দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, হাউ ট্রাজিক দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, এটা অত্যন্ত বিষাদের বিষয়, দুঃখের বিষয় যে কতটা মর্মান্তিক ছিল। সো এটা হচ্ছে এক্সক্লামেটরি, হোয়াট বা হাউ দ্বারা লাস্টে একটা এক্সক্লামেশন চিহ্ন থাকবে। সো এই যে গেল 5 প্রকারের সেন্টেন্স। এখন আসো আমরা সামনের দিকে আগাবো এবং ন্যারেশনে অফিসিয়ালি আমরা ঢুকতেছি। সো অ্যাসার্টিভ গেল, ইন্টারোগেটিভ গেল, ইম্পারেটিভ গেল, অপটেটিভ গেল, এক্সক্লামেটরি গেল। এখন আমরা একটু খেয়াল করি সবাই। অ্যাসার্টিভ যদি হয় মানে বিবৃতিমূলক বাক্য, যেমন আই লাভ মাই কান্ট্রি, আই লাইক টি, হি লাইকস হিজ মাদার, প্রত্যেকটা। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? অ্যাসার্টিভের ক্ষেত্রে কি হয় বলো তো? অ্যাসার্টিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠে তোমাকে দিতে হবে হয়তো সেইড টু অথবা টোল্ড, কি দিবা? সেইড টু অথবা টোল্ড, নয়তো কি দিতে হবে? রিপ্লাইড। তো তুমি সেইড টু দিতে পারো, তুমি টোল্ডও দিতে পারো, তুমি রিপ্লাইডও দিতে পারো। আর ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভে কি হয়? দ্যাট। ইনভার্টেড কমা উঠে কি হয়? দ্যাট হয়। এরপরে আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার ছিল মনে আছে সবার? ইন্টারোগেটিভ কয় প্রকার ছিল? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 প্রকারেরটার রিপোর্টিং ভার্ব সেম, আস্কড। রিপোর্টিং ভার্বটা সেম, রিপোর্টিং ভার্ব দুইটারই আস্কড। কিন্তু যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন হয় তাহলে ইনভার্টেড কমা উঠে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটা নিজেই বসে যাবে। আর যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় তাহলে বসবে ইফ। কি বসবে? ইফ। তাহলে ইয়েস নো কোয়েশ্চেন হলে কি বসবে সেখানে? ইয়েস নো কোয়েশ্চেন হলে সেখানে ইফ হয়। আর যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন হয় তাহলে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটা নিজেই বসে যাবে। ক্লিয়ার? তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা নিজেই বসে যাবে। ডব্লিউএইচ কোয়েশ্চেন থাকলে হু, হুইচ, হোয়েন, হোয়ার, হট, হাউ, হুম, এই ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা করলে ইনভার্টেড কমা উঠে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটা নিজেই বসে যাবে। সেই ডব্লিউএইচ ওয়ার্ডটা নিজেই বসে যাবে বলতে, যদি হু থাকে তাহলে ইনভার্টেড কমা উঠে কোনো দ্যাট না, ওই হুই সেখানে বসে যাবে। যদি হুজ থাকে হুজ বসে যাবে। যদি হাউ থাকে তাহলে ইনভার্টেড কমা উঠে ওই ডব্লিউএইচ ওয়ার্ড হাউটা ওখানে বসে যাবে। যদি হোয়েন থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের ওই হোয়েনটাই ইনভার্টেড কমা উঠে বসে যাবে। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেই ডব্লিউএইচ ওয়ার্ড হুবহু নিজে বসে যাবে। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থেকে যদি ইয়েস নো কোয়েশ্চেন হয়, কি কোয়েশ্চেন? যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় তাহলে সেখানে দিতে হয় ইফ। কি দিতে হয়? ইফ। এইগুলো তোমরা অনেকে হয়তো জানো, বাট অনেকে ভুলে যাও বারবার, এই কারণে আমি বলেছি ক্লাসটা নোট করতে হবে। সো ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি করা হয় ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা নিজে বসে যাবে। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে না করে ইয়েস নো দ্বারা কোয়েশ্চেন করা হয় তখন সেখানে কি বসবে? ইফ বসবে। কি হবে? সেখানে ইফ বসবে। চলো আমি জিনিসটা একটু তোমাদেরকে অ্যাট এ গ্লান্স দেখাই দিই। দেখো সবাই একটু। রিনি সেইড টু মি, রিনি আমাকে বলল আর ইউ গোয়িং টু ঢাকা, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এখন প্রশ্নটা কি দিয়ে করা হয়েছে? আর দিয়ে। আর দিয়ে। আচ্ছা, শি সেইড টু মি, সে আমাকে বলল হোয়ার হ্যাভ ইউ গন, আরেকজন, তুমি কোথায় গিয়েছো? তো এবারের প্রশ্নটা করা হয়েছে হোয়ার দিয়ে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এখন দুইটাই ইন্টারোগেটিভ, এটাও ইন্টারোগেটিভ এটাও ইন্টারোগেটিভ, দুইটারই রিপোর্টিং ভার্ব উঠে আস্কড, কিন্তু ইনভার্টেড কমা আলাদা। এটার ইনভার্টেড কমা উঠে কি বসছে? ইফ। ইফ। আর এই পরেরটার এখানে যেটাতে হয়ার ছিল এইটার ইনভার্টেড কমা উঠে কি বসছে? হয়ার নিজে। হয়ার নিজে। তো এইটাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে যদি ইয়েস অর নো কোয়েশ্চেন হয়, যেমন আর ইউ গোয়িং টু ঢাকা, তুমি কি ঢাকায় যাচ্ছ? ইয়েস বললে উত্তর হয়ে গেল ইয়েস যাচ্ছি। আর ইউ গোয়িং টু ঢাকা, তুমি কি ঢাকা যাচ্ছ? নো। নো বললে উত্তর হচ্ছে। তো ইয়েস বললে উত্তর হয়ে যায়, নো বললে উত্তর হয়ে যায়। ইয়েস বললেও কারেক্ট অ্যান্সার, নো বললেও কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সো ইয়েস অর নো কোয়েশ্চেন হলে ইনভার্টেড কমাটা উঠে সেখানে ইফ বসে। কি বসে? ইফ। আর যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে সেই ডব্লিউএস ওয়ার্ডটা নিজেই বসে যায়, যেমন এখানে হয়ার। যেমন এখানে হয়ার। বোঝা গেছে জিনিসটা? এখন আসো তাহলে আমরা সামনের দিকে আগাই। তো অ্যাসার্টিভ গেল, অ্যাসার্টিভে সেইড টু অথবা টোল্ড অথবা রিপ্লাইড, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট, আর ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্ব উঠে আস্কড, আর এখানে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস কোয়েশ্চেন হলে ডব্লিউএস ওয়ার্ডটা নিজেই বসে যাবে, ডব্লিউএস কোয়েশ্চেন না হলে সেখানে ইফ বসবে। ইয়েস অর নো হলে ইফ।
আচ্ছা, এবার ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বুঝালে অর্ডার্ড, অনেকে বলো যে অর্ডার, অর্ডার না কিন্তু অর্ডার্ড, ইডি আছে, অর্ডার না, ও আর ডি না, অর্ডার্ড। তো আদেশ বুঝালে অর্ডার্ড। উপদেশ যদি বোঝায়, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, অ্যাডভাইস নাকি অ্যাডভাইসড, খেয়াল করো তো, অ্যাডভাইস নাকি অ্যাডভাইস, অ্যাডভাইসড। অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, যদি তোমাকে কি বোঝায়, অনুরোধ করা বোঝায়, তাহলে অনুরোধ বুঝলে রিকোয়েস্ট না রিকোয়েস্টেড, রিকোয়েস্ট না কিন্তু রিকোয়েস্টেড। আচ্ছা, কিছু না বুঝলে টোল্ড। আর আদেশও না, এই কথা একজন একটা কথা বলছে, এখন এই কথাটা কি আদেশ নাকি উপদেশ নাকি অনুরোধ, এটা ক্লিয়ার না। যদি ক্লিয়ার না হয় তখন সেখানে কি দিতে হবে, টোল্ড। কিছু না বুঝলে সেখানে টোল্ড দিতে হবে, ঠিক আছে। আদেশ বুঝালে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, আর কিছু না বুঝলে সেখানে টোল্ড দিতে হবে। এইবার এখানে যদি ওই যে সেন্টেন্সটা আদেশ, উপদেশ, অনুরোধ, ওইটা যদি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ দুই ভাগে হবে। সাধারণত অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হলে তোমাকে দিতে হবে টু, আর যদি নেগেটিভ হয় তাহলে তোমাকে দিতে হবে নট টু। অ্যাফার্মেটিভ হলে কি দিবা তুমি, টু দিবা, নেগেটিভ হলে কি দিবা তুমি, নট টু দিবা। যেমন একই উপদেশ দুই ভাবে দেওয়া যায়, একই উপদেশ দুই ভাবে দেওয়া যায়, টু অথবা নট টু। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় হ্যাঁ বোধক বাক্য তাহলে টু, যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে তোমাকে দিতে হবে নট টু। অ্যাফার্মেটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু। চলো আমি তোমাদেরকে এক্সাম্পলস দেখাই দিই। দেখো এখানে আই সেড টু হিম, আমি তাকে বললাম, গিভ মি আ কাপ অফ কফি, আমাকে এক কাপ কফি দাও। এই সেন্টেন্সটার মধ্যে কোনো নট আছে নাই। দেখো গিভ মি এ কাপ অফ কফি, আমাকে এক কাপ কফি দাও, আমি তার আদেশ দিলাম আমার অফিসের ছেলেটাকে মনে করো, তাহলে আই অর্ডারড হিম, আই অর্ডারড হিম। এখন এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই টু, তাই টু হয়েছে। কিন্তু দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বললো ডোন্ট টেল এ লাই, কখনো মিথ্যা বলবো না, কখনো মিথ্যা কথা বলবো না। এখন এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স, ডোন্ট টেল এ লাই, এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি এটা নেগেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ যদি হয় তাহলে দ্য টিচার অ্যাডভাইসড মি, শিক্ষক আমাকে উপদেশ দিল, তো তখন এখানে নট টু হয়। কি হয় এখানে, নট টু, নট টু, কারণ এই সেন্টেন্সটা নেগেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ সব ঠিক আছে, কিন্তু যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা সেখানে দিব টু, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমরা দিব নট টু। যেমন ডোন্ট টেল এ লাই, এটা কি নেগেটিভ। ডোন্ট গো আউটসাইড ইন দ্য সান, এই রোদের মধ্যে তুমি বাইরে যেও না, ডোন্ট গো আউটসাইড, ডোন্ট, তাহলে ওখানেও নট টু। সো সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে টু, সেন্টেন্স নেগেটিভ হলে নট টু। ওকে, আচ্ছা এরপরে আসো, তাহলে ইম্পারেটিভটা আশা করি বুঝতে পেরেছো, তারপরে না বুঝলে আমি কমেন্ট নিব। দেখো সো ইম্পারেটিভ আদেশ বুঝালে অর্ডার্ড, উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, কিছু না বুঝলে টোল্ড, আর ইনভার্টেড হচ্ছে টু অথবা নট টু। এইগুলো যদি ভুলে যাও তাহলে কিন্তু তার ন্যারেশন শেখানো খালি খালি, এগুলা যে ভুলবা তার একদিন আর আমার যে কয়দিন লাগে আমি কিন্তু বলে দিলাম। এরপরে আসতেছে কি অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভে রিপোর্টিং ভার্ব উঠে প্রেইড অথবা উইট, এ আসে না জীবনে, ঠিক আছে। এই যে মিস্টার অপটেটিভের জীবনে আসে না, হুদাই পোলাপানের পর লাগে, কিন্তু কোনোদিন আসে না। দেখো তো এই অপটেটিভের ক্ষেত্রে প্রেড অথবা উইজ, আর ইনভার্টেড কমাতে দ্যাট, ইনভার্টেড কমাতে দ্যাট। আর এক্সক্লামেটরি এর ক্ষেত্রে, বিস্ময়সূচক চিহ্নের ক্ষেত্রে, বা যদি বিস্ময়সূচক বাক্য হয় এটা চেনা যায় হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন দেখে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয়, যদি আনন্দের ঘটনা হয়, খুব ভালো ঘটনা ঘটছে, খুব এক্সাইটিং কোনো কিছু, খুব মজার কিছু ঘটছে, তখন এক্সক্লেমড উইথ জয়। আর যদি দুঃখের কিছু হয় তখন এক্সক্লেমড উইথ সরো। তাহলে এক্সক্লেমড উইথ জয় আনন্দের হইলে, আর দুঃখের হলে এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো। আর ইনভার্টেড কমাটে কি বসবে, ইনভার্টেড কমাটে বসবে দ্যাট, ইনভার্টেড কমাটে কি বসবে, দ্যাট বসবে। তো এক্সক্লামেটরি সেন্টেন্স হলে এক্সক্লেমড উইথ জয়, দুঃখের হলে এক্সক্লেমড উইথ সরো, ইনভার্টেড কমাটে দ্যাট। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে বিষয়টা। সো এই শখটা, এই যে পাঁচটা সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, আর হচ্ছে এই যে দুইটা অপটেটিভ আর এক্সক্লামেটরি, এইটা হচ্ছে প্রত্যেককে একবারে ঠুটস্থ করে রাখতে হবে। এই পাঁচটা জিনিস প্রত্যেককে একবারে ঠুটস্থ করতে হবে। এটা প্রত্যেকে 1 মিনিট দেখো তো, এই শখটা, এই শখটা প্রত্যেকে 1 মিনিট একটু দেখো তো তোমরা, একটু মাথায় ঢুকাও তো, এটা করো। এই শখটা একটু সবাই অবজার্ভ করো তো, প্রত্যেককে ভালো করে মাথায় ঢুকায় খেয়াল করে একটু করো তো, জাস্ট একটু মাথায় ঢুকাও তো জিনিসটা। হয়েছে? পারবা?
বলো, পারা যাবে নাকি যাবে না বলো তো? এটা কি পারবা সবাই? তাহলে আসো আমি সামনের দিকে আগাই। এটাও একটু দেখে রাখো, এটাও 10 সেকেন্ড একটু দেখো, এই ছকটা এই অংশটাও একটু দেখো সবাই। এবার হচ্ছে আমরা ন্যারেশনে আরো সামনের দিকে আগাবো, আরো গভীরে। ওকে, হয়েছে? আমি একবারে সেন্টেন্স থেকে বুঝে আসলাম তোমাদের অ্যাসার্টিভ থেকে পুরাটা। ওকে, এরপরে আসো আমরা এখন ন্যারেশনের পরবর্তী ধাপে যাব, সেটা হচ্ছে ন্যারেশনের টেন্সের পরিবর্তন। ন্যারেশনে কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। সব কবিরা এখানেই নীরব, তাই না? সারা সকাল দৌড়োদৌড়ি আর দুপুরবেলা এসে গোড়াগড়ি, গড়াগড়ি খায় সবাই এই জায়গাটাতে এসে। কোথায় এসে? এইখানে এসে সবাই কবিরা এখানেই নীরব। ন্যারেশনে টেন্সের পরিবর্তন, সব কবি এখানে এসে নীরব। সো আমরা এই জায়গাটাতে ফোকাস করব। তো ন্যারেশনে টেন্সের পরিবর্তনের চেয়ে সহজ কোনো কিছু নাই। ন্যারেশনে সাবজেক্ট পরিবর্তন হয়, যেমন ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে, থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। তো ন্যারেশনে পার্সনে পরিবর্তন হয়, সাবজেক্ট অবজেক্টে পরিবর্তন হয়। কিন্তু টেন্স ওইগুলো সবাই পারে, ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে, এগুলো আমিও দেখাবো, এগুলো সবাই পারে। কিন্তু ভুল করে কোথায় স্টুডেন্টরা? ম্যাক্সিমাম কোথায় ভুল করে? এই টেন্সে। ন্যারেশনে টেন্সের পরিবর্তনে সবাই ভুল করে। যেমন আমি একটু তোমাদেরকে বলি ভুলটা কোথায় হয়। স্যাররা, আমাদের দেশের স্যাররা শেখায় প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডিরেক্ট ন্যারেশনে সেটা ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট হয়, ডিরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস হয়, ডিরেক্টলি প্রেজেন্ট পারফেক্ট থাকলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট হয়, ডিরেক্টলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো এটা কঠিন করে বোঝানো। যেমন আমি তোমাদেরকে এইভাবে বুঝাইতে পারি, দেখো আমি যদি তোমাদেরকে বোঝাই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে স্যাররা যেভাবে পড়ায়, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে, হ্যাঁ আমি একটু আগে কঠিনটা দেখাই, তারপরে সহজে যখন দেখাবো এক চুটকিতে বুঝে যাবা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। আচ্ছা, তাহলে এভাবে না পড়ায় আমরা 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 একটা এক্সাম্পল দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস কিভাবে হয়? যেমন হি ইজ প্লেইং ফুটবল। দেখো, হি ইজ প্লেইং ফুটবল। তো এটা আছে কিসে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে এটার পাস্ট কি? হি ওয়াজ প্লেইং ফুটবল। তার একটু খেয়াল করো তো সবাই। একটা হচ্ছে হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কিসে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর হি ওয়াজ প্লেইং ফুটবল এখানে আছে কি? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পার্থক্য কি দেখো তো। এখানে সাবজেক্ট আছে হি, এখানে সাবজেক্ট আছে হি আছে, এখানে প্লেইং আছে ভার্বের সাথে আইএনজি আছে, এখানে প্লেইং আছে ভার্বের সাথে আইএনজি আছে, এখানে ফুটবল আছে অবজেক্ট, এখানে ফুটবল আছে অবজেক্ট আছে আছে। তাহলে পার্থক্য কি দেখো তো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্যটা কোথায় আমাকে একটু বলো তো যে কেউ, যে তাহলে এর মধ্যে পার্থক্যটা কোথায়? একটা আছে হি ইজ প্লেইং ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল, পার্থক্য কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমরা পাস্ট কন্টিনিউয়াস যে করলাম, তাহলে আমাদের কি আহামরি কাঠখড় পোড়াইতেছে? দেখো এটা হচ্ছে প্রেজেন্ট কন, হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এটা কি? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কারণ এই জন্য আমাদের কি খুব কাঠখড় পোড়াইতেছে? কঠিন কিছু না, জাস্ট একটা অক্সিলারি ভার্বের পার্থক্য। কিসে পার্থক্য? জাস্ট একটা অক্সিলারিতে। তো এই কারণে আমি কখনো এইভাবে পড়াই না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। আমি আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে দেখো, প্রেজেন্ট এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হয়? সেটা পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, দেখো দে হ্যাভ ডান দা ওয়ার্ক। তাহলে এটার পাস্ট পারফেক্ট কি বলতো? দে হ্যাভ ডান দা ওয়ার্ক। এটার পাস্ট পারফেক্ট একদমই সিম্পল, দে হ্যাড ডান দা ওয়ার্ক, দে হ্যাড ডান
দা ওয়ার্ক। তোমার কাছে কঠিন লাগবে কেন পড়া, সহজ পড়া কঠিন কেন হবে? এখন এখানে পার্থক্যটা কি দেখো তো, এখানে দে আছে সাবজেক্ট আছে, এখানে দে আছে, এখানে ডান আছে ভার্বের ভিতরে আছে, এখানেও ডান আছে ভার্বের ভিতরে আছে, এখানে দাওয়ার কাছে আছে, এখানে দাওয়ার কাছে আছে। তাহলে এই যে যে দুইটা প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট, এর মধ্যে পার্থক্য কোথায় বলো তো? একটা অক্সিলারিতে, জাস্ট একটা অক্সিলারিতে। উপরেরটা কি? উপরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, উপরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর পরেরটা কি? পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাঁ, পরেরটা হচ্ছে পাস্ট। তাহলে পার্থক্যটা কি? প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট শুধু হ্যাভ রে হ্যাড করলে, হ্যাভ বা হ্যাজ থাকে প্রেজেন্ট পারফেক্ট, তো সেই হ্যাভ বা হ্যাজের জায়গায় একটা হ্যাড দিয়ে দিলে সেই হ্যাভটাকে বা হ্যাজটাকে জাস্ট তুমি হ্যাড করলে এটা অটোমেটিক আনসার মিলে যাচ্ছে, অটোমেটিক উত্তর মিলে যাচ্ছে। তাহলে দেখো তো জিনিসটা পারা যায় কি যায় না? দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে হ্যাড ডান দ্য ওয়ার্ক। কি অসুবিধা কিসব? সব ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে এইভাবে পড়ার দরকার নাই, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে সহজ সিস্টেম কি? সহজ সিস্টেমটা হচ্ছে দেখো একেবারে ইজি। তোমরা এইভাবে না করে জাস্ট সহজে তুমি যদি ন্যারেশন করতে গিয়ে কোথাও অ্যামিজার পাও, সেই অ্যামিজারটাকে উঠায়া সেখানে ওয়াজ বা ওয়ার দিয়ে দিবা। তুমি সহজ করে বুঝো। তার মানে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াস ওইভাবে বলার দরকার হচ্ছে না। তুমি যদি ডিরেক্ট ন্যারেশনে কোথাও অ্যাম ইজ আর পাও, ওই অ্যাম থাকুক ইজ থাকুক আর আর থাকুক, ওইটা চেঞ্জ হয়ে জাস্ট একটা ওয়াজ বা ওয়ার হয়ে যাবে। তুমি যদি ন্যারেশনের মধ্যে ডিরেক্টে ওয়াজ বা ওয়ার পাও, সেই ওয়াজ বা ওয়ারটা হয়ে যাবে হ্যাড বিন, মানে পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়। তো এই পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট আমি বলতে চাচ্ছি না, তুমি জাস্ট করতেছো প্যাসেজের মধ্যে তুমি ওয়াজ বা ওয়ার পাইছো কোথাও, সেই ওয়াজ বা ওয়ারের জায়গায় জাস্ট একটা কি দিবা? হ্যাড বিন। সেই ওয়াজ বা ওয়ারের জায়গায় জাস্ট তুমি একটা কি দিয়ে দিবা? হ্যাড বিন। আর কোনো কিছু তোমাকে করতে হবে না। তুমি কোথাও পেয়েছো হ্যাভ বা হ্যাজ, কি পাইছো? হ্যাভ বা হ্যাজ, তার মানে প্রেজেন্ট পারফেক্ট আছে। তুমি সেখানে কি করবা? সেই হ্যাভ বা হ্যাজটা উঠে একটা হ্যাড দিয়ে দেবা। বাকি ভার্বটার কোনো কিছু পরিবর্তন করা লাগবে না, সব কিছু সেম। আমি একটু আগে দেখালাম না যে হি ইজ প্লেইং ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল, প্লেইংই আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্বের সাথে এনজি, পাস্ট কন্টিনিউয়াস ভার্বের সাথে এনজি। প্রেজেন্ট পারফেক্টে দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ওইটার পাস্ট পারফেক্ট দে হ্যাড ডান দ্য ওয়ার্ক। তো ডান নিয়েছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক আর দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, শুধু হ্যাভের জায়গায় একটা হ্যাড হয়েছে, ডান নিয়েছে। তো ভার্বের কোনো পরিবর্তন হবে না। তুমি প্যাসেজের মধ্যে জাস্ট পেয়েছো হ্যাভ বা হ্যাজ, ওই হ্যাভ বা হ্যাজটাকে তুমি কি করলা? জাস্ট একটা হ্যাড দিয়ে দিলা। ওই হ্যাভ বা হ্যাজটাকে তুমি কি করে দিলা? একটা হ্যাড, ঠিক আছে। তুমি ন্যারেশনে পাইছো ভি ওয়ান পাইলে সেটাকে কি করতে হয়? ভি2। মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি1, পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি2। তো শুধু ভার্ব যে তুমি একটা ন্যারেশন করার সময় তুমি ভার্বের একটা ভি1 পাইছো একটা সেন্টেন্সে, ওই ভি1টাকে জাস্ট করে দিবা ভি2। তোমার এইভাবে করার দরকার নাই যে পাস্ট ইনডিফিনিট করতেছো তুমি, প্রেজেন্ট ইনডিফিনিটে পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করতেছো, ওরকম না। জাস্ট সিম্পল ভি1 রে করে দিছো ভি2। এইবার তুমি ভি2 পাইছো কোথাও, কোনো একটা জায়গায় ভি2 আছে, তো ভি2 থাকলে তারা কি করতে হয়? হ্যাড প্লাস ভি3। পাস্ট ইউনিট থাকলে তারা পাস্ট পারফেক্ট করতে হয়। ভি2 থাকলে, ভার্বের ভি2 থাকলে সেটাকে তুমি একটা হ্যাড নিবা, আর ওই যে ভার্বের ভি2টা আছে সেই ভি2টাকে হ্যাড প্লাস ভি3 করে দিবা। একেবারে সিম্পল, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3। কত? আচ্ছা আমি একটু শেষ করে আসতেছি আর 5 মিনিট এখনই। ও যাও, ও বাইরে যাওয়া লাগবে? ও, যাও, কোনো সমস্যা নেই, করে হয়ে আসো। ও ওকে, যাও, কোনো ব্যাপার না, ঠিক আছে, যাও। ওকে, কোনো ব্যাপার না, ওকে। সো দেখো, তো কি অ্যামিজার থাকলে কি করব? সেটাকে আমরা সব ঠিক থাকবে। এই অ্যামিজারের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সেই আইএনজি এখানে হুবহু বসে যাবে, কোনো চেঞ্জ হবে না, শুধু অ্যামিজারটা অজয়। অজয়ের পরে যদি যা থাকুক ভার্বের, এই হুবহু তাই বসে যাবে। হ্যাভাইজারের পরে যদি ভি3 থাকে, সেম ভি3 এখানেও বসে যাবে, সেম ভি3, কোনো পরিবর্তন হবে না। যদি এর আগে ভি1 থাকে, সেই ভি1টা জাস্ট একটা ভি2 হয়ে যাবে। যদি ভি2 থাকে তাহলে একটা হ্যাড নিতে হবে, আর ওই ভি2টা ভি3 করতে হবে। একেবারে সিম্পল। এই শখটা একেবারে টানা মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে প্রত্যেককে। তাহলে কি অ্যামিজার, তুমি আর কোনো ভার্ব টার্ব কোনো কিছু চেঞ্জ হবে না, এদের পরে ভার্বের যে ফর্ম থাকবে এদের পরে ভার্বের সেই সেম ফর্ম থাকবে। এখানে আইএনজি থাকলে মনে করো এই অংশে আইএনজি আছে, সেম আইএনজি এখানেই বসে যাবে, সেম আইএনজি এখানে বসে যাবে। মনে করো এখানে ভি3 আছে, সেম ভি3 এখানে বসে যাবে, শুধু চেঞ্জটা হবে কি? অক্সিলারি। অ্যামিজার পাইলে তুমি তারা কি করবে? অজওয়ার।
অজয়ের পেলে তুমি তাকে কি করবা, হ্যাড বিন। হ্যাভাস পাইলে তুমি তাকে কি করবা, হ্যাড। ভি1 পাইলে কি করবা, ভি2। ভি2 থাকলে কি করবা, হ্যাড প্লাস ভি3। এই শখটা প্রত্যেকে 1 মিনিট দেখো, তারপর আমি সামনের দিকে আগাবো। এই শখটা প্রত্যেকে 1 মিনিট দেখো, তারপরে আমি সামনের দিকে আগাবো। ওকে, দেখো এটা সবাই দেখো, দেখো এটা প্রত্যেকে একটু খেয়াল করো। অ্যামিজার থাকলে অজয়ার, অজয়ার থাকলে তারা করতে হয় হ্যাড বিন। হ্যাভেস থাকলে হ্যাড। ভিয়ান থাকলে তারা কি করতে হয়, ভি2। আর ভি2 থাকলে তারা কি করতে হয়, হ্যাড প্লাস ভি3। ওকে ওকে, সো এরপরে আসতেছে আমাদের পরবর্তী অংশ। সেখানে কি আছে দেখো, এই সগ এর প্রত্যেকটা হোমওয়ার্ক থাকবে। আজকে আমি যা যা পড়াইছি সবগুলা নোট এবং হোমওয়ার্ক থাকবে, সবগুলা নোট এবং হোমওয়ার্ক থাকবে। এরপরে আসো ন্যারেশনে পার্সনের পরিবর্তন। এর সামনে প্র্যাকটিস আসবে, আগে বেসিক জিনিসগুলো তোমাদেরকে শেখায়। পার্সন কয় প্রকার, 3 প্রকার। কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কারা, আই আর উই। ফার্স্ট পার্সন কে কে, আই উই। এরপরে আসতেছে কারা, সেকেন্ড পার্সন, তারপরে কি থার্ড পার্সন। তো এই 3 ধরনের পার্সন পরিবর্তনের নিয়ম 3 রকম। সেন্টেন্স যেরকম 5 প্রকারের, ন্যারেশন 5 রকম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ, সেরকম পার্সন আলাদা। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে ইনডিরেক্ট স্পিচের সাবজেক্টের সাথে। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কার সাথে, সাবজেক্টের সাথে। সেকেন্ড পার্সন পরিবর্তন হবে কার সাথে, স্পিচের অবজেক্টের সাথে। তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে। সেকেন্ড পার্সন কে কে, ইউ আর ইউর, ইউ ইউ ইউর ইয়োর্স এগুলা। তো ইউ ইউর বা ইয়োর্স এরা পরিবর্তন হয় অবজেক্টের সাথে। ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে। আর থার্ড পার্সন পরিবর্তন হয় কার সাথে, থার্ড পার্সন কারা, মূলত হি, শি, ইট, দে, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, জায়গার নাম, সবই থার্ড পার্সন। তুমি, আমি, আমরা, তুমি, তোমরা বাদে, মানে আই ও ইউ ইউর বাদে আল্লাহ দুনিয়ায় যা আছে 2 চোখ দিয়ে যা দেখো সবই থার্ড পার্সন। এই পেন এটা একটা থার্ড পার্সন, এই বোর্ড এটা একটা থার্ড পার্সন, ঠিক আছে, এই রুম এটা একটা থার্ড পার্সন, সবই থার্ড পার্সন। নীলা, শিলা, রিনা, কলি, ডলি, জলি সব থার্ড পার্সন। রায়হান, নীরব, খালিদ, সাকিব, রাকিব, জসিম, কুদ্দুস সব থার্ড পার্সন। সো আই উই আর ইউ ইউর বাদে যা আছে সব থার্ড পার্সন। থার্ড পার্সনের নিয়ম কি, এদের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই থাকবে। ন্যারেশনে থার্ড পার্সনের কোনো রকম কোনো পরিবর্তন হয় না। ন্যারেশনে থার্ড পার্সন যা আছে তাই থাকবে, থার্ড পার্সন যা আছে তাই থাকবে। হ্যাঁ, আজকে এটাই হচ্ছে ন্যারেশনের ফার্স্ট ক্লাস তোমাদের। তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে, আর থার্ড পার্সন যা আছে তাই থাকবে, ঠিক আছে, থার্ড পার্সন যা আছে তাই। এখন আসো আমরা একটু তাহলে প্র্যাকটিসটা করি। দেখো, হি সেইড টু মি, সে আমাকে বলল, আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। এখন সে আমাকে বলল যে আমি কফি পছন্দ করি। এটা কি কোনো প্রশ্ন করা, আদেশ, উপদেশ, অনুরোধ কোনো কিছু, নাকি বিবৃতিমূলক বাক্য? এটা জাস্ট একটা বিবৃতিমূলক বাক্য। তো হি সেইড টু মি আই লাইক কফি, তো এটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হলে কি বসে, টোল্ড। তাহলে হি টোল্ড মি। এবার অ্যাসার্টিভে ইনভার্টেড কমা উঠে কি বসে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। তাহলে হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট। এবার আই আছে, আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, চেঞ্জ হয় সাবজেক্টের সাথে। তাহলে এই আইটা ফার্স্ট পার্সন এই সাবজেক্টের সাথে চেঞ্জ হয়ে আইটা কি হয়ে গেল, হি হয়ে গেল, হি হয়ে গেল। তাহলে হি টোল্ড মি দ্যাট, আইটা হয়ে গেল হি। এবার লাইক হচ্ছে ভার্বের ভি1। তো তোমাদেরকে মাত্র দেখাইছি আমি, ভি1 থাকলে ন্যারেশনে সেটা কি হয়ে যায়, ভি2 হয়ে যায়। তাহলে লাইকড কফি, তাহলে হি সেইড টু মি আই লাইক কফি, এটা কি হয়ে গেল, হি টোল্ড মি দ্যাট হি লাইকড কফি, হি টোল্ড মি দ্যাট হি লাইকড কফি। এখন এরকম অসংখ্য প্র্যাকটিস আমরা করব, কিন্তু তার আগে তোমাদেরকে আমি বারবার বলতেছি, ন্যারেশনের সবচেয়ে আরো কিছু জিনিস কিন্তু দেখানোর এখনো বাকি আছে। কিন্তু ন্যারেশনের সবচেয়ে ক্রুশিয়াল মিস্টেক মানুষ করে টেন্সের পরিবর্তন। 1 নাম্বার, অ্যামিজার থাকলে সব সেম, শুধু অ্যামিজারটা অজয়ের হয়ে যাবে। অজয়ের পাইলে সেটাকে হ্যাডবিন করে দিতে হবে। বাদ বাকি ভার্ব এখানে যা আছে এই হ্যাডবিনের পরে হুবহু তাই বসে যাবে। হ্যাভ্যাস থাকলে এরপরে ভি3 থাকবে, ওই হ্যাভ্যাসটা শুধু হ্যাড হয়ে যাবে, এরপরে যে ভি3 আছে সেটা হুবহু বসে যাবে। ভি1 থাকলে ন্যারেশনে সেটা কি করতে হবে, ভি2 করতে হবে। যেমন এই যে আমরা করলাম, লাইক থাকলে তারে লাইকড করে দিলাম, লাইক ছিল তারে লাইকড ভি2 করে দিলাম। ভি2 পাইলে কি করতে হবে, যদি লাইকড থাকতো বা ডিড থাকতো তাহলে হ্যাড প্লাস ভি3, হ্যাড ডান। মনে করো ভি3 আছে ওয়েন্ট,
মনে করো ওয়েন্ট আছে, ওয়েন্ট, তাহলে এটার হ্যাড প্লাস ভি থ্রি কি হ্যাড, আর ওয়েন্টের ভি থ্রি কি গন। দেখো যদি কোথাও তুমি ওয়েন্ট পাইছো ভি টু, তাহলে ওয়েন্ট থাকলে হ্যাড গন, ওয়েন্ট থাকলে কি হ্যাড গন। বোঝা গেছে বিষয়টা? সেইভাবে জিনিসটা কাজ করবে। ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, ওয়েন্ট থাকলে হ্যাড গন, ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি। তারপরে এর আগে যে জিনিসটা দেখালাম এগুলো প্রত্যেকটা রিভিশনের উপর, এইগুলা ঠুটোস একবারে ঠাটায় মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস থেকে যখন প্র্যাকটিসে যাব প্রত্যেকে জিনিসগুলো ধরতে পারবা। বা টেন্সে সেন্টেন্সে প্রবলেম হয়, হ্যাঁ আমরা যখন প্র্যাকটিস করব, আজকে তো ফার্স্ট জিনিস দেখালাম, দেখো আমরা সব কঠিন এক্সাম্পল না, আমরা ডিরেক্ট বোর্ড কোশ্চেনেই যাব, সহজ কোনো কিছু আমি করি না, আমরা সব কঠিনই যাব, ডোন্ট ওয়ারি। সহজ দিয়ে আগে তোমরা সেট হও মাথায় জিনিসটা, যখন তুমি একটা ফ্লুয়েন্সি ক্রিয়েট করতে পারো, ঠাস করে যখন বলে ফেলতে পারো যে ভাইয়া ভি1 আছে ভি টু, ভি2 আছে হ্যাড প্লাস ভি থ্রি, তখন হচ্ছে তোমরা মজাটা পাবা। আর আমরা সব কঠিন প্র্যাকটিসই করবো। তো অ্যাসার্টিভে সেইট অথবা টোল্ড অথবা রিপ্লাইড, ইনভার্টেড কমাতে দ্যাট। ইন্টারোগেটিভে সবচেয়ে, আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা তোমাদেরকে আমি বলি, সব এমন কোনো বোর্ড নাই যে বছর ন্যারেশন আসছে কিন্তু সেটা ইন্টারোগেটিভ দিয়ে শুরু হয় নাই, এমন কোনো বোর্ড নাই। এটা আছে 5 স্টার, ইন্টারোগেটিভ 100 পাবা। সবচেয়ে বেশি আসবে এইটা, ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভ, এই দুইটা। আর এরপরে মাঝে মাঝে তোমরা পাবা ইম্পারেটিভ, কিন্তু অপটেটিভ আর এক্সক্লামেটরি ভেরি ভেরি রেয়ার। তোমরা ন্যারেশন মূলত এই তিনটা টেন্সের, অপটেটিভ আর এক্সক্লামেটরি খুবই কম তোমরা পরীক্ষাতে পাও, বাট সবচেয়ে বেশি আসবে কিন্তু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। ইন্টারোগেটিভ ছাড়া কোনো বছর বোর্ডে ন্যারেশন পরীক্ষা হয় না। প্রথম লাইনই একটা প্যাসেজ ন্যারেশনের প্রথম লাইনে তোমাদের ইন্টারোগেটিভ দিয়ে শুরু হবে। যখন প্র্যাকটিসে যাবো সচক্ষে দেখতে পারবা প্রত্যেকে, অলওয়েজ ইন্টারোগেটিভ ছাড়া তোমার হবেই না। এখন ইন্টারোগেটিভ নিয়ে কি আস্কড, আর এখানে ইয়েস নো কোশ্চেন হলে ইফ, ডব্লিউএস কোশ্চেন হলে ডব্লিউএস ওয়ার্ডটা নিজেই বসে যাবে। তো ইন্টারোগেটিভ ছাড়া কিন্তু কোনো প্রশ্ন হবে না। সো এই পৃষ্ঠাটা পুরো গুলায় খেয়ে ফেলতে হবে প্রত্যেককে, ঠিক আছে? এই পেজটা প্রত্যেককে একবারে গুলায় খেয়ে ফেলতে হবে। আর হচ্ছে ন্যারেশনের টেন্সের পরিবর্তনটা, ঠিক আছে? ন্যারেশন খুব সহজ, ইনশাল্লাহ সবাই ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, কালকে ক্লাস আছে না, পরশু দিন। ওকে, তাহলে আরো নিয়ম আছে কিন্তু ন্যারেশনে, কিন্তু শেষ না, এরপরে আরো অনেক পরিবর্তন আছে ন্যারেশনে, সেই জিনিসগুলো তোমাদেরকে শেখানো হবে, ঠিক আছে? যেমন এই যে ইয়েস থাকলে কি করতে হয়, নো থাকলে কি করতে হয়, স্যার থাকলে কি করতে হয়, কাউকে সম্বোধন করে উদাহরণ সহ বোঝার আছে। তারপরে কোনো ব্যক্তি যখন পর পর কথা বলে তখন কি করতে হয়, তারপরে টুডে থাকলে কি, ইয়েস্টারডে থাকলে কি, টুমরো থাকলে কি, এই প্রত্যেকটা আরো অনেক কিছু আছে শেখার এখনো। সো নেক্সট ক্লাসে এইগুলো শিখে তারপরে আমরা স্টার্ট করব প্র্যাকটিস। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে তো না, পরশু দিনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর এই শুক্রবারে পরীক্ষা আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, এই শুক্রবারে পরীক্ষা আছে। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর নোট করো, প্রত্যেকটা জিনিস নোট করো। আমি লেকচার শিট দিয়ে দিচ্ছি, আমি ক্লাসের পিডিএফ এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে। হোমওয়ার্ক না করলে কিন্তু খবর আছে, যা যা পড়াইছে ওই পর্যন্ত পুরোটা হোমওয়ার্ক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।